হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু দীপস একাডেমি অফ এক্সেলেন্স। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের লেসন 4, দ্য গ্রেট এসকেপ, রিটেন বাই সুগত বোস। তো প্রথমে আমরা লেখক সুগত বোস সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। সুগত বোস ইজ এ হিস্ট্রিয়ান, অথর অ্যান্ড Gardner Professor of Oceanic History and Affairs at হার্ভার্ড ইউনিভার্সিটি। মানে সুগত বোস হলেন একজন ইতিহাসবিদ, লেখক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্সের বর্ন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস। তার অর্থ হলো বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ডক্টর শিশির কুমার বোস এবং শ্রীমতী কৃষ্ণা বোসের তিনি সন্তান, আর তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্র্যান্ড নেফিউ। কথার অর্থ পৌত্র। তো উনি কার পৌত্র? নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং গ্র্যান্ডসন মানে কি? নাতি। কার? শরৎচন্দ্র বোসের। ইন 2011 বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিস ওপোনেন্ট। তার মানে 2011 সালে বোস তার ম্যাজেস্টিস অপোনেন্ট নামে একটা লেখা তিনি প্রকাশ করেছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সাপ্ট অফ দিস বুক। এক্সাপ্ট মানে কি? অংশ, মানে কোথাও থেকে নেওয়া হয়েছে, তাকে এক্সাপ্ট বলা হয়। তো এই প্রেজেন্ট টেক্সট মানে বর্তমান তোমাদের এই যে পাঠ্য, এটা সেখান থেকে, যে হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট, এখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস, born 23rd January 1897, was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. তো নেতাজি সুভাষচন্দ্র বোস আমরা সবাই জানি তিনি জন্মগ্রহণ করেছিলেন 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে তিনি ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স, মানে ভারতীয় জাতীয়তাবাদী ব্যক্তিত্বদের মধ্যে একজন বিখ্যাত একজন ব্যক্তিত্ব তিনি ছিলেন। তিনি একজন নেতা ছিলেন। হু ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল, অর্থাৎ যিনি ব্রিটিশ শাসনকাল থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। টু দিস পারপাস হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর INA, হুইচ ইনক্লুডেড এ উইমেন্স রেজিমেন্ট টু। তার মানে কি? তার মানে হলো, অর্থাৎ এই উদ্দেশ্যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যাকে সংক্ষেপে INA বলা হয়, এবং যাতে একটি মহিলা রেজিমেন্টও কিন্তু অন্তর্ভুক্ত ছিল। ইন 1941, 1941 খ্রিস্টাব্দে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। 1941 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার সুভাষকে গৃহবন্দী করেছিল। দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, অর্থাৎ তাকে তার নিজের বাড়িতে বন্দী করে। The following narrative describes the exciting and courageous escape of Subhash Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. This following মানে কি? এই উল্লিখিত ন্যারেটিভ, অর্থাৎ আখ্যানটি, অর্থাৎ এই যে উল্লিখিত যে আখ্যানটি, এটা কি করে? ডেসক্রাইবস মানে বর্ণনা করে। দ্য এক্সাইটিং মানে কি? উত্তেজনাপূর্ণ, অ্যান্ড কারেজিয়াস সাহসী, এসকেপ অর্থাৎ পলায়নের যে ঘটনা, অর্থাৎ পালানোর যে ঘটনা। কার? সুভাষচন্দ্র বসুর। ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ মানে কি? এই যে ব্রিটিশ সরকারের ক্লাচেস মানে থাবা থেকে, অর্থাৎ এটাকে আরো একটু যেটা বলা যেতে পারে যে ব্রিটিশদের কবল থেকে সুভাষচন্দ্র বসুর যে উত্তেজনাপূর্ণ এবং সাহসী পলায়ন, এটার বর্ণনা দেয়। এবং তার পাশাপাশি বর্ণনা দেয় কি? অর্থাৎ তিনি এটা করেছিলেন কেন? আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা উপহার দেওয়ার জন্য। নেক্সট আমরা মূল টেক্সটে প্রবেশ করছি। লুকিং পেল অ্যান্ড থিন, অর্থাৎ ফ্যাকাশে এবং রোগাটে দেখাচ্ছিল। উইথ এ বুশি হাফ গ্রোন বার্ড, সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোস when Shishir, his nephew, entered Subhash's bedroom that December afternoon.
তার মানে কি দেখো, যে ফ্যাকাশে এবং পাতলা দেখতে বর্ণনা দেওয়া হয়েছে সুভাষচন্দ্র বসুর। তো উইথ এ বুশি হাফ গ্রোন বাট, এটা অর্থ কি, যে অর্ধেক, মানে অর্ধেক গোজানো কিন্তু ঘন আর কি দাড়ি নিয়ে। সুভাষ ওয়াজ রিক্লাইনিং। রিক্লাইনিং কথার অর্থ কি? হেলান দেওয়া। কি হেলান দিচ্ছিলেন? সুভাষচন্দ্র বসু তিনি হেলান দিয়ে বসেছিলেন অন দিস পিলোস, অর্থাৎ বালিশের ওপরে। হোয়েন শিশির, যখন শিশির, হিজ নেফিউ মানে কে, তার ভাইপো, এন্টার্ড প্রবেশ করেছিল সুভাষের বেডরুম, অর্থাৎ সুভাষের শয়নকক্ষে, দ্যাট ডিসেম্বর আফটারনুন, মানে 1 ডিসেম্বরের বিকেলে। অর্থাৎ প্রথমেই আমরা একটি ডিসেম্বর মাসের বিকেলের বর্ণনা পাই, যেখানে সুভাষচন্দ্র বসুকে দেখাচ্ছে রোগাটে এবং কেমন একটা যেন মলিন বা একটা হচ্ছে ফ্যাকাশে টাইপের, এবং তার গালে মানে দাড়ি ভর্তি, দাড়ি হাফ গোন, মানে অর্ধেক গজিয়েছে কিন্তু ঘন দাড়ি আর কি। এবং সুভাষচন্দ্র বসু তিনি আহ, বালিশে হেলান দিয়ে তার শয়নকক্ষে তিনি বসে আছেন, এবং সেখানে প্রবেশ করেছে কে? তারই ভাইপো শিশির। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, অর্থাৎ সুভাষ তাকে, অর্থাৎ কাকে? তার নেফিউ শিশিরকে বসতে বলল তার ডান দিকে বিছানার উপর। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির। ইন্টেন্সলি কথার অর্থ কি? তীক্ষ্ণ দৃষ্টিতে। তাহলে তীক্ষ্ণ দৃষ্টিতে শিশিরের দিকে তাকিয়ে হি সেড, তিনি বলেছিলেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? তুমি কি আমার জন্য কিছু কাজ করে দিতে পারবে? শিশির নডেড, শিশির মাথা নাড়ল, অর্থাৎ সে কিন্তু সম্মতি জানালো যে হ্যাঁ আমি করে দিতে পারবো। দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষিস এসকেপ ফ্রম ইন্ডিয়া। দ্য টাস্ক মানে কি? কাজটি। অ্যাজ ইট টার্নড আউট, অর্থাৎ যেমনটি প্রমাণিত হলো বা যেটা তিনি আর কি বললেন, ওয়াজ টু হেল্প মানে কি, একটা সাহায্য করার একটা ব্যাপার, প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষিস এসকেপ ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ কাজটি যেমনটা আর কি প্রকাশিত হলো বা বলা হলো, সুভাষকে ভারত থেকে পালানোর পরিকল্পনা এবং পরিচালনা করতে সহায়তা করা। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, মানে শিশির তার কাকাকে, ড্রাইভ মানে কি, সে গাড়ি চালিয়ে নিয়ে যাবে, ইন দ্য ডেড অফ দ্য নাইট, তার মানে কি, মধ্যরাতে, টু এ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা। তোমরা নিশ্চয়ই জানো যে কলকাতাকে আগে ক্যালকাটা বলা হতো। তো কি হবে যে একটা মধ্যরাতে, এক মধ্যরাতে শিশির সুভাষকে গাড়িতে চাপিয়ে নিয়ে যাবে কলকাতা থেকে বেশ কিছুটা দূরে একটি রেল স্টেশন। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট 1 Woodburn Park in a state of wonder and subdued excitement. ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, তার মানে এলগিন রোডে তার কাকার বাসভবন থেকে, শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট, শিশির সেই রাতে হেঁটে, টু হিজ ওন হাউস মানে কি, তার নিজের বাড়িতে, অ্যাট 1 Woodburn Park in a state of wonder and subdued excitement, তার মানে তার নিজের বাড়ি 1 উডবার্ন পার্কে এসে বিস্ময় ও উত্তেজনার অবসান ঘটায়। তার মানে কি হয়, সে এলগিন রোডে তার কাকার বাসভবন থেকে, অর্থাৎ এখানে কোন রাতের কথা বলা হয় সেটা কিন্তু বুঝতে হবে। ওই যে ডিসেম্বরের বিকেল, যে বিকেলে শিশির গিয়েছিল সুভাষচন্দ্র বসুর সাথে দেখা করতে, যেখানে সুভাষচন্দ্র বসু তাকে যে কথাগুলো বলেছিল আমরা একটু আগে জানলাম, যে প্ল্যানের কথা বলেছিল এবং কিভাবে সেই প্ল্যানকে বাস্তবায়ন করতে হবে সেই বিষয়ে আলোচনা করেছিল। তো সেই বিষয়ক সেই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে সেই রাতে কিন্তু কি হলো, তার সেই কাকার বাড়ি থেকে, কোথায় ছিল সেটা, এলগিন রোডে, সেখান থেকে শিশির সেই রাতে হেঁটে তার নিজের বাড়িতে এলো, কিসের সাথে, উত্তেজনা, এবং তার নিজের বাড়িতে যেটা ছিল 1 উডবার্ন পার্কে, এবং সে এসে সে বিস্ময় ও উত্তেজনার অবসান ঘটায়। ওয়ান্ডার মানে কি, বিস্ময়, এবং সাবডিউট এক্সাইটমেন্ট মানে একটা প্রচন্ড রকম একটা যে উত্তেজনা, তাকেই বলা হয়েছে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষের হাউস, অর্থাৎ কি, যে পুলিশ সুভাষের বাড়ির উপরে কিন্তু নজরদারি চালাচ্ছিল। দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান অ্যালাইং আঙ্কেল,
সুভাষ had an additional excuse for meeting his nephew. মানে কি, যদিও ইট ওয়াজ নর্মাল, এটা খুব সাধারণ ছিল ফর এ নেফিউ, একজন ভাইপোর ক্ষেত্রে, টু ভিজিট মানে দেখা করতে যাওয়া, অ্যান অ্যালাইং আঙ্কেল, অসুস্থ কাকার সাথে ভাইপোর দেখা করতে যাওয়া, যদিও এটা খুবই একটা স্বাভাবিক বিষয় ছিল। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ, সুভাষের কিন্তু ছিল আরো একটা বাড়তি এক্সকিউজ, মানে কি তার একটা অজুহাত বলতে পারি, বা একটা আলাদা একটা মতলব, ফর মিটিংস ফর মিটিং হিজ নেফিউ, মানে তার ভাইপোর সাথে দেখা করার ক্ষেত্রে। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির খুব ভালো রেডিও অপারেট করতে পারতো বা রেডিও চালাতে পারতো। হি হেল্প সুভাষ, সে সুভাষকে সাহায্য করেছিল লিসেন টু ফরেন ব্রডকাস্টস, অর্থাৎ যে বিদেশি যে সমস্ত সম্প্রচার সেগুলো শুনতে। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে সেই সময়ে ভারতবর্ষ কিন্তু ব্রিটিশদের কবলে ছিল। সুতরাং ব্রিটিশ দেশ থেকে যে সমস্ত সেখানে রেডিও স্টেশনগুলো ছিল এবং তারা যে সম্প্রচারগুলো করত, সেগুলো সুভাষচন্দ্র বসুর মতো একজন মহান নেতা এবং একজন দেশপ্রেমিক, যিনি দেশের স্বাধীনতা আনার জন্য বা দেশকে স্বাধীনতা উপহার দেওয়ার জন্য সবটা উজাড় করে দিয়েছিলেন, তার ক্ষেত্রে কিন্তু এই ব্রডকাস্ট বা এই সম্প্রচারগুলো শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই সেই কাজে তাকে তার ভাইপো শিশির সাহায্য করত। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ, সুভাষ এবং শিশির আলোচনা করেছিল পালানোর নানান রকম উপায়। ফাইনালি দে ডিসাইডেড, অর্থাৎ শেষমেশ তারা সিদ্ধান্ত নিয়েছিল, টু ড্রাইভ আউট, যে তারা গাড়ি নিয়ে বেরিয়ে যাবে আর কি, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, তার মানে খুব স্বাভাবিকভাবেই, একেবারে স্বাভাবিক একটা মানে ভাবে, যেন খুব একটা সাধারণ বিষয় এমনভাবে বেরিয়ে যাবে। থ্রু দ্য মেন গেট, অর্থাৎ সদর দরজা দিয়ে। শিশির ওন্ড এ জার্মান কার কল্ড দ্য ওয়ান্ডারার, অর্থাৎ শিশিরের নিজস্ব একটা জার্মান গাড়ি ছিল যার নাম ছিল ওয়ান্ডারার, হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, যেটি সে অর্থাৎ শিশির অ্যান্ড সুভাষ এবং সুভাষ তারা চুজ করেছিল বা তারা পছন্দ করেছিল বা তারা বেছে নিয়েছিল দেয়ার জার্নি, অর্থাৎ তাদের এই যে যাত্রার জন্য, তাদের এই যে অভিযানের জন্য তারা কিন্তু সেই জার্মান ওয়ান্ডারার কার বেছে নিয়েছিল। তো আজ আমরা এইটুকুই পড়লাম। নেক্সট দিন আমরা পরের ইউনিট আলোচনা করব। আজকে আমি যেটুকু তোমাদেরকে পড়ালাম, এইটুকুর মধ্যে যদি তোমাদের কোনো অংশে কোনো রূপ অসুবিধা বা কিছু জিজ্ঞাস্য বিষয় থেকে থাকে, তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি সেখানে তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে।